আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো মানুষের অংশগ্রহণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবির সমাধির পাশে দাফন। আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিকে দিয়েছিল, এই হাদি যুগে যুগেও সৃষ্টি হবে না। স্বাধীনতার সুফল যারা ভোগ করতে চায় না, তারাই হাদিকে বাঁচতে দেয়নি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষের বুকে থাকবে হাদি, বললেন প্রধান উপদেষ্টা। আসামিদের গ্রেফতারে আলটিমেটাম ইনকিলাব মঞ্চের। তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 সেনা সদস্যের মরদেহ সিএমএইচ এর হিমঘরে। কাল জানাজা শেষে নিজ নিজ ঠিকানায় হবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ, প্রাণ গেল শিশু সন্তানের। দুটো মেয়েদের বাইর করছে, ফোড়া দিয়ে গেছে এক তৃতীয়াংশ, একটার আর একটার অর্ধেক। সামনে দিয়ে তালা মেরে চারিখানে দিয়ে পেট্রোল মেরে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মাগুরায় ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ও চট্টগ্রামের সাবেক মন্ত্রীর বাসায় আগুন। নেত্রকোনার শতাধিক হাওরে চলছে বড় আবাদ। সময় মতো ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু না হওয়ার শঙ্কায় চাষিরা। এই যে ফসল কয়েকবার অনেকবার তলায় নিচ্ছে, পানি আইসা পরে ফসল তলা যায়, তার আমরা কি করে বাঁচি? আগে থাকতে বান্না হতো, আমরা ফসলের মার গেলে আমরা সর্বনাশ। বেড়িবাদ উঁচা থাকতো বা শক্ত থাকতো, তাহলে আমরা আশা ভরসা ঠিক থাকতো। বিরতিহীন সংবাদ সারা দেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। লাখো মানুষের অংশগ্রহণে হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল থেকেই জানাজায় অংশ নিতে সংসদ ভবন, মানিক মিয়া এভিনিউ অভিমুখে মানুষের ঢল নামে। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরাও। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশিষ্টজনেরা। ওসমান হাদির জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় অশ্রুসিক্ত কণ্ঠে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবার বুকে থাকবে শরীফ ওসমান হাদি। জানান, হাদির স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে সরকার। হাদির জানাজা ঘিরে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে 24 ঘন্টার মধ্যে ওসমান হাদি হত্যাকারীদের গ্রেফতারে আলটিমেটাম ইনকিলাব মঞ্চের। কাউকে সহিংসতায় না জড়ানোর আহ্বানও জানানো হয়। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা সন্তানের, বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, চল বলবীর চির উন্নত মমশির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়েছে শরীফ ওসমান হাদিকে। জানাজা শেষে হাদির মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। মরদেহবাহী গাড়ি থেকে হাদিকে নিয়ে যাওয়া হয় জাতীয় কবির সমাধির পাশের কবরে। সেখানে শায়িত করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশ তৈরি হয়। ওসমান হাদির দাফন ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়। এ সময় হাদির স্বজন, সহপাঠী, অনুসারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবাই ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন। হাদির দাফনের পর ইনকিলাব মঞ্চ সহ তার অনুসারীরা অবস্থান নিয়েছেন শাহবাগে। আমাদের সহকর্মী রাসেল আহমেদ আছেন সেখানে।
যতদূর জানি রাসেল, হাদি হত্যার বিচারের দাবিতেই তো এই সমাবেশ। তারপরও আপনি যেহেতু সেখানে আছেন, একটু বিস্তারিত করে জানাবেন সেখানে যে অনুসারীরা আছেন হাদির, কি বলছেন তারা? শাহবাগ চত্বরে সাধারণ মানুষ যাদেরকে জড়ো হতে বলা হয়েছিল, বিশেষ করে জানাজায় যারা অংশ নিয়েছেন সেসব মানুষ জড়ো হওয়ার পরে এখন জুলাই মঞ্চে নেতারা বক্তব্য রাখছেন এবং হাদির পরিবারের সদস্যরাও এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য সাধারণ মানুষ যারা এই শাহবাগ চত্বরে হাজির হয়েছেন, বিশেষ করে আজকে হাদির নামাজে জানাজা এবং দাফনের পরে তারা এখানে সমবেত হয়েছেন এবং পূর্ব ঘোষণা অনুযায়ী সে অনুযায়ী এখানে সমাবেশ ঠিক বলা যাবে না, এক ধরনের অবস্থান কর্মসূচি চলছে এবং বক্তব্য রাখছেন জুলাই মঞ্চের নেতারা। তারা আসলে যেটি বলছেন, নামাজের জানাজার সময় যে দাবিগুলো তারা জানিয়েছিলেন এখনও সেই একই দাবি তারা জানিয়েছেন, অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা আশ্রয়দাতা সহ সবাইকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, তাদের দাবি এই হত্যাকাণ্ডের সাথে কোনো একক খুনি জড়িত নয়, এটি একটি চক্রান্ত এবং পুরোপুরি কোনো একটি শক্তি জড়িত, কোনো একটি গোষ্ঠী এর পেছনে জড়িত এবং অনেকেই এর সাথে জড়িত থাকতে পারে বলে তারা মনে করছেন এবং তারা সন্দেহ করছেন। সে কারণেই তারা বলছেন যে যারা এর সাথে জড়িত, আশ্রয়দাতা সহ সবাইকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এবং এর বাইরে অন্যান্য যে রাজনীতির কথা হাদি বলে গেছেন, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলে গেছেন, সেই দাবিগুলো তারা বারবার বলে আসছেন যে বাংলাদেশের থেকে যে দলের শীর্ষ নেতারা পালিয়ে আছেন, সেই দলের একা নয়, আরও অনেকেই আছেন যারা এখন সেই গতানুগতিক রাজনীতির চর্চা করছেন। হাদি যেটি ভেঙে দিতে চেয়েছিলেন, হাদি চেয়েছিলেন একটি নতুন রাজনীতির সূচনা করতে এবং জুলাই আন্দোলনের অন্যতম শক্তি হিসাবে জুলাই আন্দোলনের যে মূল চাওয়া, রাজনীতির একটি নতুন বন্দোবস্ত করা, সেই চাওয়া যেটি হাদিও চেয়েছিলেন এবং সেই লক্ষ্যে তিনি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, পাশাপাশি নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তিনি একটি নতুন ধারার প্রচলন করেছিলেন। নির্বাচনের খরচ আপনি জানেন একটি বড় একটি ব্যয় বহন করতে এবং সেখানে তিনি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে নির্বাচনের প্রচারণা সহ নির্বাচনের খরচ তোলার ব্যবস্থা করতে যাচ্ছিলেন। তো সব মিলে একটি রাজনীতিতে একটি নতুন ধারার যে চেষ্টা হাদি করেছিলেন, সেই ধারাটিকে প্রতিষ্ঠা করার জন্য এখানকার যেসব মানুষ রয়েছেন তাদের সবার প্রতি আহ্বান জানাচ্ছেন এবং তারা বলছেন যে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে বা দলের কাছ থেকে সেই ধারাটি আদায় করে নিতে হবে এবং কোনো ধরনের চক্রান্তের বিরুদ্ধে, অর্থাৎ জুলাই যোদ্ধা যারা রয়েছেন, যারা আরও অনেকেই ঝুঁকিতে রয়েছেন, জুলাই যোদ্ধা তাদের সম্মিলিতভাবে সামনের দিনগুলোতে ঝুঁকি মোকাবেলার করার কথা বলছেন এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। হাদি যেই চেষ্টাটি করেছিলেন কোনো ধরনের ভয় না পেয়ে সমালোচনা করতে এবং সেই সমালোচনার জন্য যারাই জড়িত, যারাই অপরাধী, সে যত ক্ষমতাশালী হোক, হাদি তাদের বিরুদ্ধে কথা বলেছেন, কোনো ধরনের জীবনের ভয় তিনি করেননি। সেই মোটোটি মাথায় নিয়েই আসলে সামনের দিনগুলোতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন হাদি কোনো সহিংসতার পথ বেছে নেয়নি, কখনোই সে কোনো গণমাধ্যমের হামলা কিংবা কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক এমনটি হাদি চায়নি, সেটি সে তার বিভিন্ন সময়ের বক্তব্যে বলেছেন এবং সেটি আবারও স্মরণ করে দিয়ে এখানকার যারা সাধারণ মানুষ তাদেরকে বলছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলার পথে বা কোনো ধরনের সহিংসতার পথে মানুষ না যায় এবং হাদির যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের নাম দিয়ে যেন কেউ অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে না পারেন কিংবা কারো কোনো অন্য যেসব উদ্দেশ্য রয়েছে সেগুলো সফল করতে না পারেন, সেই জন্যই তারা সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যেটি বলছিলাম, বারবার যে দাবিটি তারা করছেন সেটি হচ্ছে হাদি হত্যাকাণ্ডের বিচার এবং সেই বিচারের জন্য তারা 24 ঘন্টার সময় দিয়েছেন, বিশেষ করে গ্রেফতার যারা জড়িত রয়েছেন সেই সব আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। আমরা শুনছিলাম রাসেল, সেখানকার সবশেষ খবর আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দেশের বিভিন্ন স্থানে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর সিলেট নগরের কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সরওয়ার আলম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। তারা ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। গায়েবানা জানাজা হয়েছে হাদির নিজ জেলা ভুল জায়গায় আছে। এই একজন হাদিকে হত্যার মধ্যে দিয়ে আরো কিন্তু
লক্ষ হাদি এই বাংলার জমিনে জন্মগ্রহণ করবে। এই হত্যার সাথে যে গোষ্ঠী জড়িত আছে তদন্তপূর্বক তাদের মুখোশ যেন উন্মোচন করা হয়। গায়েবানা জানাজা হয়েছে হাদি নিজ জেলা ঝালকাঠিতে। দুপুরে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেন মুসল্লিরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে জামালপুরের বিভিন্ন স্থানে। জানাজায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি তারা জানান। নওগাঁ শহরের নওজোয়ান মাঠে স্থানীয় ছাত্র জনতার আয়োজনে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চাঁদপুর সরকারি কলেজ মাঠে হাদির গায়েবানা জানাজায় শত শত ছাত্র জনতা অংশগ্রহণ করে। পরে প্রতীকী কফিন নিয়ে শহরের শোক মিছিল বের করা হয়। রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। স্মৃতিতে অম্লান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরেও। দুপুরে টেকেরহাট বাস স্ট্যান্ড সংলগ্ন শেখ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় হাদির কর্মময় জীবন স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মুসল্লিরা। এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে তার প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সুদানের আবিয়া অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ বীর সদস্যের মরদেহ ঢাকায় পৌঁছেছে। লাল সবুজের পতাকায় মোড়ানো ৬ কফিন সকাল ১১টা ৪ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে কফিনগুলো নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে রোববার জানাজা শেষে নিজ নিজ ঠিকানায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এই বীর সন্তানদের। লাল সবুজের পতাকা মোড়ানো এক একটা কফিনে বীরত্বের ভিন্ন ভিন্ন গল্প। দায়িত্বরত অবস্থায় প্রাণ হারিয়েছেন এই ৬ জন সেনা সদস্য। এই ঘটনা একই সঙ্গে শোক আর গর্বের। বেলা ১১টার কিছু পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বীর শহীদদের কফিনবাহী বিমান। মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এ সময় শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সেনা সদস্যরা। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৭টায় উগান্ডার অ্যান্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় মরদেহবাহী বিমান। গেল ১৩ ডিসেম্বর সুদানের জাতিসংঘের শান্তিরক্ষা লজিস্টিক বেইজ লক্ষ্য করে ড্রোন হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। প্রাণ হারান সেনাবাহিনীর ৬ সদস্য। আহত হন ৯ জন শান্তিরক্ষী। আহতরা বর্তমানে কেনিয়ায় চিকিৎসাধীন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে আহতরা এখন শঙ্কামুক্ত। গত সোমবার সুদানে ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেইয়ের সদর দপ্তরে আত্মত্যাগকারী ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি সম্মান জানায় জাতিসংঘ। মর্মান্তিক এই ঘটনার তীব্র নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। নিহত সেনা সদস্যদের মরদেহ রাখা হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে। রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে হেলিকপ্টারে করে যার যার গ্রামের বাড়িতে যাবে মরদেহ। সেখানে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে বীর শহীদদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে এক ইউনিয়ন বিএনপি নেতার বসতঘরের দরজায় তালা দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে এক শিশু সন্তানের প্রাণ গেছে। গুরুতর দগ্ধ 2 মেয়েকে ভর্তি করা হয়েছে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। গভীর রাতে সদরের চরমনস এলাকায় ঘটনা ঘটে। কে বা কারা কী কারণে অগ্নিসংযোগ করেছে সে সম্পর্কে স্বজনরা নিশ্চিত নন। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
রাতের আধারে টিনশেড ঘরে আগুনের লেলিহান শিখা, ভেতরে আটকে পড়া শিশু আর নারী পুরুষের বাঁচার আর্তনাদে ঘুম ভাঙে প্রতিবেশীদের। স্বজনরা জানায় রাতের খাবার খেয়ে টিনশেড ঘরের 2 কক্ষে ঘুমিয়েছিলেন লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, তার স্ত্রী ও 4 ছেলে মেয়ে। গভীর রাতে 2 ঘরের দরজার বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘরের ভেতরেই পুড়ে মৃত্যু হয় বেলালের 7 বছর বয়সী মেয়ে আয়েশার। দগ্ধ বেলাল ও তার আরও 2 মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেয় প্রতিবেশীরা। পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর অবস্থায় বিথি ও স্মৃতিকে পাঠানো হয় রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে। বন্ধ করে দিয়ে আইতে না আইতে পেট্রোলে চলে গেছে, এই রুম আর ওই রুম ভরা গেছে। 2টা মেয়েরা বাইর করছি, পোড়া হয়ে গেছে 1/3, একটার আর একটার অর্ধেক। আর ছোটটারে ফাইনে ও জ্বলে গেছে ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বাদী পক্ষের যদি কোনো সন্দেহ থাকে যে কারা এটা করতে পারে, তার আমরা এখন হাসপাতালে যাব, বাদীর সাথে কথা বলবো। তার সন্দেহের ভিত্তিতে আমরা অবশ্যই আইনানুগ যে ব্যবস্থা নিয়ে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা আসার পরে দেখছি যে টিনের ঘর তো আগুনের কাঠ পুড়ে যাওয়ার পরে টিন সব ভিতরের দিকে পড়ে গেছে, যার কারণে আমরা আগুন কি থেকে সূত্রপাত হয়েছে এটার বিস্তারিত জানতে পারি না। এটা তদন্ত সাপেক্ষে করে পরে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ। সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। রাজনীতি হতে পারে, ব্যক্তিগত শত্রুতা হতে পারে, বেলালে অঞ্চলের একজন বড় নেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের যোদ্ধা, যে কোনো কিছু হতে পারে। বসতঘরে আগুনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। জাহিদ হাসান, যমুনা নিউজ। চট্টগ্রামের সাবেক মন্ত্রী ও মাগুরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতরাতে চট্টগ্রামের হাটহাজারীর উত্তর সাদেকনগর গ্রামে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর এবং আগুন দেওয়া হয়। স্থানীয়রা জানায় মাস্ক পরে কয়েকজন সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলে সেখানে যায়। বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে প্রথমে ভাঙচুর করে, পরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এতে করে ভেতরে থাকা মালামাল ও গাড়ি পুড়ে যায়। ঘটনার সময় বাড়িটিতে কেউ ছিল না বলেও জানায় এলাকাবাসী। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, কেউ আটকও হয়নি। মাগুরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলমের পৈতৃক বাড়ি সেটি। সম্পর্কে মাহবুবুল আলম এবং তানভীর হাসান জোহা চাচা ভাতিজা। বাড়িটিতে কেয়ারটেকার ছাড়া আর কেউই ছিল না। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার রাতে জেলা জজ আদালতের সামনে জোহা ভবনের মূল ফটক এবং জানালায় দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে এলাকাবাসী। অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে স্টোর রুমের একটি জানালা দিয়ে ভেতরে আগুন লাগিয়ে তারা পালিয়ে যায়। অফিসের লোকজন ধোঁয়া দেখে দ্রুতই আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন অফিসার। ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় 10 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। র্যাব 14 ও জেলা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব 14 অধিনায়ক এ তথ্য জানিয়ে বলেন, গতরাতে স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে 7 জনকে আটক করা হয়েছে। তবে ধর্ম নিয়ে কটূক্তি করেছে এমন বক্তব্যের কোনো প্রমাণ তারা পায়নি। ঘটনার পেছনে কারণ এবং হত্যায় জড়িতদের ধরতে তারা কাজ করছে। এদিকে এই ঘটনায় মব সৃষ্টিকারী 3 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ডুবালিপাড়া এলাকার পায়োনিয়ার নেট কম্পোজিট কারখানার শ্রমিক দীপুকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর বিক্ষুব্ধ জনতা মরদেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় শুক্রবার ভালুকা থানায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেন। নিহত দীপু চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয়। এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে। ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ডওভার করে দেয়। আগুন দিয়ে হত্যা করে, এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না এবং আমরা কোনোভাবেই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার করে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে রংমিস্ত্রি আবরার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ। বলেন, পরকীয়ার জেরে
পূর্ব পরিকল্পনা অনুযায়ী রংমিস্ত্রি আবরার খানকে রাজবাড়ী থেকে নারায়ণগঞ্জে নিয়ে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে প্রেমিকার পরিবারের সদস্যরা। পরে তার বিচ্ছিন্ন মাথা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দা পাশের একটি ডুবায় ফেলে পালিয়ে যায় তারা। পরবর্তীতে নিহতের বাবা ২৫০০ থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করে। পরবর্তীতে গত শুক্রবার ঢাকার মধ্যবাড্ডা এলাকা থেকে রুহুল আমিন ওরফে রাব্বি নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল আমিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই আসামিকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে এই আসামির খালার সঙ্গে এই ডিসিসির পরকীয় সম্পর্ক ছিল এবং এই পরকীয় সম্পর্কটি পারিবারিকভাবে জানাজানি হয়ে গেলে এই আসামিরা সুদিনকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করে। দীর্ঘদিন মেরামত কাজ না হওয়ায় মৌলভীবাজারের স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডির কয়েকটি সড়কে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। ঝুঁকিপূর্ণ এসব সড়কে দুর্ঘটনা বাড়ছে, ক্ষতির মুখে গ্রামীণ কৃষি অর্থনীতি। পণ্য পরিবহনে ভোগান্তি ও ব্যয় বেড়েছে। দ্রুত সড়ক মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পিচের পরত সরে গিয়ে সড়ক জুড়ে খানাখন্দ আর ইট সুরকি, তার উপর দিয়েই চলছে সব ধরনের যানবাহন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার ট্যাংরা বাজার থেকে কমলগঞ্জের পতন উষার ইউনিয়ন ১৩ কিলোমিটার দীর্ঘ সড়কের বেহাল দশা কয়েক বছর ধরে। ছোট বড় গর্ত পেরিয়ে চলাচল দুষ্কর। ভোগান্তি পোহাচ্ছেন দুই উপজেলার লক্ষাধিক মানুষ। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। আমরার অবস্থা খারাপ, গাড়ি ঘুরে প্রতি মাসে মাসে কিছু টাকা লাগে। এই যে রাস্তাগুলো আছে খুব কষ্টে আমরা যাত্রী নিয়ে যাইতেছি। ডেলিভারি রোগী লইয়া অনেক সময় খুব বিভ্রান্তিত পড়ে যাই আমরা এই রাস্তা দিয়া যাইতে হইলে। মৌলভীবাজার অনেক সময় টিপ নিয়ে যাওয়া লাগে এই রাজনগর গুড়িয়া অথবা দিঘির পাড় গুড়িয়া, কিন্তু দিঘির পাড় গুড়িয়া গেলে রোগীর অবস্থা একবারে খারাপ হয়ে যায়। ভাঙার কারণে এইদিকে গাড়ি আসে না, গাড়ি এইদিকে না আসার কারণে অনেক সময় দেখা যায় বাড়তি অনেক ভাড়া দিতে হয় বা অনেক সময় চালকও নিজে থেকে রাজি হন না আসতে। একই চিত্র কুলাউড়া উপজেলার রবির বাজার থেকে কর্মধা ইউনিয়ন সড়কের। ভাঙাচোরা রাস্তার কারণে ক্ষতির মুখে স্থানীয় কৃষকরা। পণ্যের ক্ষয়ক্ষতির পাশাপাশি বাড়ছে পরিবহন ব্যয়। নেতিবাচক প্রভাব পড়ছে গ্রামীণ কৃষি অর্থনীতিতে। এই রাস্তা যেভাবে ভাঙ্গা, একটা রোগী হার্ট স্ট্রোক করছে, তাকে হসপিটালে নিয়ে যেতে সে রাস্তায় মারা যায়। শিক্ষা দিতে কষ্ট, বৃষ্টির দিন রাস্তা ভাঙ্গা থাকার কারণে ভাড়া অতিরিক্ত যাত্রীদের কাছ থেকে নিতে হয়। অনেক ১০০ টাকা দিয়ে ৩০০ টাকা দিতে হয় ভাড়া, গাড়ি আসতে চায় না। এই রাস্তা খারাপ দিকে তো মানুষে উঠে না গাড়ি দিয়ে উঠে না গিয়া, গাড়িও তো অসময় যান না রাস্তা ভাঙ্গা দেখিয়া। বেশ কয়েকটি সড়ক মেরামত কাজের টেন্ডার প্রক্রিয়া চলমান। পর্যায়ক্রমে রাস্তাগুলো সংস্কারে উদ্যোগ নেওয়ার আশ্বাস এলজিইডি কর্মকর্তার। এস্টিমেটেড পার্কলন তৈরি করছি এবং আমাদের হেডকোয়ার্টার থেকে আমরা অনুমোদন, বেশ কিছু রাস্তায় অনুমোদন পেয়েছি। আমাদের খুব দ্রুত এগুলো আমাদের টেন্ডার প্রক্রিয়া শেষ হবে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলে আমরা বাস্তবায়ন করব। মৌলভীবাজার জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রায় ২০০০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এর মধ্যে ১/৩ রাস্তাই মেরামতযোগ্য। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতির ৪ মাস পার হলেও কোনো যন্ত্রাংশ এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। এর ফলে পাবনার বন্ধ থাকা সুগার মিল থেকে যন্ত্রপাতি এনে চলতি মৌসুমে আখমারাই কার্যক্রম সচল রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তা এখন পর্যন্ত সংঘবদ্ধ ডাকাত চক্রের ২৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ট্রাক। দ্রুত মিলের লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ৩ আগস্ট ২০২৫ গভীর রাতে নাটোর সুগার মিলের নিরাপত্তা প্রহরীদের বেঁধে ভেতরে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাত দল। এরপর ৩ ঘন্টায় মিলের ৯০,৪০,০০০ টাকার মালামাল লুটে নেয় ডাকাতরা। সেদিনই মিল কর্তৃপক্ষ মামলা করলে অপরাধীদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের বিভিন্ন স্থান থেকে সংঘবদ্ধ ডাকাত চক্রের ২৩ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ ও সিআইডি, কিন্তু ঘটনার ৪ মাস পেরোলেও উদ্ধার হয়নি লুণ্ঠিত মালামাল। ডাকাতদের ধরা হয়েছে ঠিকই, কিন্তু আমাদের মেলটের যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো আমরা এখনো বুঝে পাইনি। আমরা নাটোরবাসী হিসেবে চাই যে সুগার মিলের যে মালামালগুলো ডাকাতি হয়েছিল সেই মালামালগুলো দ্রুত উদ্ধার করা হোক। দ্রুত গতিতে আমাদের এই মালগুলো আমাদের মেলে পৌঁছানোর জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।
বর্তমানে পাবনার বন্ধ থাকা সুগার মিল থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে শুরু হয়েছে 2025-26-এর আখমারাই মৌসুম। দ্রুত সময়ের মধ্যে নাটোর সুগার মিলের মালামাল উদ্ধারের দাবি কর্তৃপক্ষের। পাবনা সুগার মিল বন্ধ মিল থেকে আমরা 7টি বিয়ারিং সংগ্রহ করি এবং 3টি বিয়ারিং আমাদের নিজস্ব প্রতিষ্ঠান ক্রেনিক যজ্ঞেশ্বর থেকে নিয়ে এসে আমরা মিল রেডি করি। যদি আমরা পাবনা সুগার মিল থেকে এই মালগুলো না এসে সেট করতে না পারতাম বা চাষিদের চাহিদা প্রেক্ষিতে 1 সপ্তাহ আগে চালু করতে না পারতাম বা চালু করতে না পারতাম যখন, তাহলে তো নিঃসন্দেহে এলাকার একটা বড় ক্ষতি হয়েছে চাষিদের। সচেতন মহল বলছে, ডাকাতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরও মিলের যন্ত্রাংশ উদ্ধার না হওয়া আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ব্যর্থতা। তবে সিআইডি কর্মকর্তা বলছেন, লুণ্ঠিত মালামাল উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, অথচ মালামাল কোথায় সেটি সংশ্লিষ্ট তদন্তকারী কর্তৃপক্ষ এখনো উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এটা আমার মনে হয় যে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় ধরনের বাধা। আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে। আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ আমাদের টিম কাজ করছে যে ডাকাতিকৃত যে মালামালগুলো আছে সেগুলো আমরা উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। উত্তরাঞ্চলের অন্যতম ভারী শিল্প হিসাবে পরিচিত নাটোর সুগার মিল 1982 সালে শহরের লেঙ্গুরিয়া এলাকায় 73 একর জমির উপর মিলটি গড়ে ওঠে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। নেত্রকোনার 7টি উপজেলার 134টি হাওরে শুরু হয়েছে বোরোর আবাদ। মাঠে মাঠে কৃষকরা ব্যস্ত, তবে সময় মতো ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু না হওয়ায় শঙ্কিত চাষিরা। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দাবি, নির্ধারিত সময়ে কাজ শেষ হবে। পৌষের ঠান্ডা উপেক্ষা করে কাদা পানিতে নেমে চলছে ধান রোপণ। কোথাও এখনো জমি প্রস্তুত করা হচ্ছে, বছরের একমাত্র ফসল, তাই পরিচর্যা অবিরাম। আগাম বন্যার ঝুঁকি মাথায় নিয়েই বোরো আবাদে নেমেছেন হাওর পাড়ের কৃষকরা। নেত্রকোনার খালিয়াঝুড়ি, বারহাট্টা সহ 7টি উপজেলার ছোট বড় 134টি হাওরে চাষ হয় বোরো। অস্থায়ী বাঁধ ভেঙে প্রতি বছরই তলিয়ে যায় ফসল। কষ্টের ফলন হারিয়ে নিঃস্ব হন কৃষকরা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নির্মাণ প্রকল্পের কাজ ফেব্রুয়ারির মধ্যেই শেষ হওয়ার কথা থাকলেও নেই দৃশ্যমান কোনো উন্নতি। আগাম বন্যাটা কিন্তু ফাল্গুন মাস পড়তেই পাহাড়ে ঢলে গিয়ে আমাদের এই যে ফসল অনেকবার তোলায় নিচ্ছে। ফসল লাগাতে এখন তো দুশ্চিন্তা আছে, কারণ পানি দেশ, ডুবা দেশ, যে পানি আইসা পরে ফসল তোলা যায়, তার আমরা কি করে বাঁচবো? রেনটেন করে কৃষি করতেছে, যদি আগে থাকতে বান না হতো তো আমরা ফসলে মারি গেলে আমরা সর্বনাশ। কৃষকদের অভিযোগ, প্রতি বছরই ফসল রক্ষা বাঁধের কাজ দেরিতে শুরু হয়, আর তাড়াহুড়োয় কাজ শেষ করতে গিয়ে বাঁধ দুর্বল থাকে। ফলে আগাম বন্যায় বাঁধ ভেঙে হাজার হাজার হেক্টর জমির ধান তলিয়ে যায়। এবছরও একই সংখ্যা নিয়ে দিন পার করছেন চাষিরা। যদি এরা অনেক বাইটে দেয় তাহলে বাঁধ কাঁচা থাকে, পানির প্রেসারে বাঁধ টিকে থাকতে পারে না, তখন বাঁধ ভেঙে যায়। 30 মাস দিকে মাটি ছাড়ে, তখন আমাদের বাঁধ দুর্বল থাকে। যদি বেড়িবাঁধ উঁচা থাকতো বা শক্ত থাকতো তাহলে আমরা আশা ভরসা ঠিক থাকতো। এদিকে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন বলছে, হাওরের পানি নামতে দেরি হওয়ায় সার্ভে কাজ কিছুটা বিলম্বিত। তবে বাঁধ নির্মাণের প্রস্তুতি শেষ পর্যায়ে। নির্ধারিত সময়ের মধ্যেই ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হবে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের 2টা টিম অলরেডি সাইডে আছে। আমি সার্বক্ষণিক সাইট ভিজিট করতেছি, নিজেও সার্ভে করতেছি, আশা করি শেষ হয়ে যাবে। প্রায় 41,000 হেক্টর জমিতে হাওর এলাকা। এখানে আমাদের পুরোপুরি আমাদের যে প্রস্তুতি সেটা আমাদের বিস্তলা সম্পন্ন হয়েছে। নেত্রকোনায় এবছর 149 কিলোমিটার ডুবন্ত বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে 10 কোটি 28 লাখ টাকা। জারিন অর্নি, যমুনা নিউজ।